আসসালামু আলাইকুম। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। মনে আছে গতকাল ক্লাসে আমরা কি পড়েছিলাম? ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। আজকে আমি একটা উদ্দীপক তোমাদের সামনে তুলে ধরব, সেটার আলোকে ডেবিট ক্রেডিট নির্ণয় আধুনিক পদ্ধতিতে কিভাবে করতে হয় সেটা বুঝিয়ে দেব। চলো আসো আমরা বোর্ডের দিকে তাকাই। উদ্দীপকটা হলো সমীকরণ পদ্ধতিতে লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করো। 1 তারিখ জানুয়ারি 5 লক্ষ টাকার পণ্য নগদে বিক্রয়। আবার বলছি, জানুয়ারি 1 তারিখ 5 লক্ষ টাকার পণ্য নগদে বিক্রয়। এই লেনদেনটার ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে এই ছকটি করতে হবে। ছকের মধ্যে আছে তারিখ, হিসাব, ডেবিট ক্রেডিট, টাকা, সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা। 1 তারিখ সেটা যেই সনেরে হোক না কেন, পরীক্ষায় যা আসে তা লিখবে। আমি এমনি 2020 আমি এখানে জানুয়ারি 1 দিলাম। জানুয়ারি 1। প্রশ্ন হচ্ছে 5 লক্ষ টাকার পণ্য নগদে বিক্রয়। এখানে কয়টি হিসাব জড়িত? 2টি হিসাব জড়িত আছে। তাইলে বিক্রয় যেহেতু করেছ, টাকা আসছে, নগদান হিসাব একটা পাচ্ছি, লিখে রেখো। অন্যদিকে আরেকটা হিসাব পাচ্ছি, সেটা হচ্ছে বিক্রয় হিসাব। লিখো হিসাবের ঘরে। বিক্রয় হিসাব। যেহেতু সম্পদ বৃদ্ধি পাচ্ছে, টাকা বিক্রয় করার ফলে যদি বলেছিলাম যে বৃদ্ধি পায় সম্পদ, বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট। এখানে লিখো ডেবিট। বিক্রয় হিসাব এটা কি? আয়। আয় সবসময় কি হয়? ক্রেডিট হয়। ক্রেডিট হয়েছে। প্রশ্ন আছে 5 লক্ষ টাকার পণ্য বিক্রয়। তাহলে টাকার ঘরে কত লিখব? 5 লক্ষ টাকা। সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। তাইলে আসো, এখানে আমাদের কি বৃদ্ধি পাচ্ছে? সম্পদ বৃদ্ধি পাচ্ছে। তাহলে লিখো সম্পদ বৃদ্ধি। অন্যদিকে আছো বিক্রয়। বিক্রয় মানে কি? আয়। তাহলে কি হলো? আয়। আয় আর বৃদ্ধি। বোঝা গেছে? এখানে নগদান মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে, অ্যাসেট। অন্যদিকে বিক্রয় পারপাসে বৃদ্ধি পাচ্ছে, সেটা আয়, সেজন্য আয় মানে রেভিনিউ। ফর্মুলার মধ্যে আছে আমাদের E=C+R। ওই যে সেই আরটা আয়, সেজন্য আর ব্র্যাকেটের ভিতরে লিখেছি বৃদ্ধি। তাইলে এই লেনদেনটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। দাগ দিয়ে দাও। জানুয়ারি 2 তারিখ আসো, নগদে 80,000 টাকার পণ্য ক্রয়। তাইলে তারিখের ঘরে জানুয়ারি 2 দাও। পণ্য ক্রয় হলে কি হচ্ছে? আমরা লিখব এটার বিপরীত, ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব। আর অন্যদিকে হচ্ছে নগদান হিসাব। হিসাবের কলামে আসো। ডেবিট ক্রেডিটের হিসাবের কলামে ক্রয় হিসাব আর নগদান হিসাব গেল। ডেবিট ক্রেডিটের কলামে আসো, ক্রয় হিসাব ডেবিট। নগদান হিসাব ক্রেডিট। এখন
এখানে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। প্রশ্নে আছে যে নগদে ৮০,০০০ টাকার পণ্য ক্রয়, তাহলে টাকার ঘরে আমরা লিখব ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকা, ঠিক নগদানের ঘরেও ৮০,০০০ টাকাটা লিখে ফেল। এখন আসো ক্রয় হিসাবটা, এখানে আমরা লিখব ক্রয় কি ব্যয়, তাহলে ব্যয় হলে ই, আমরা লিখব ব্যয়। কারণের ঘরে লিখো ব্যয় মানে ই, অর্থাৎ ইকুইটি, ই বৃদ্ধি, ই বৃদ্ধি। অন্যদিকে নগদান হিসাব মানে সম্পদ, তাই এটা কি হবে, এটা আমরা লিখব সম্পদ। লিখে এ ক্রেডিট আসলে কি হবে, হ্রাস, হ্রাস। দেখো আমি আবার বলছি, প্রশ্নে আছে নগদে ৮০,০০০ টাকার পণ্য ক্রয়। এখানে দুটো হিসাব আছে, একটা ক্রয় হিসাব আর একটা নগদানের হিসাব। ক্রয় করেছে কি হচ্ছে, টাকা চলে যাচ্ছে, তাই এটি ব্যয়। ব্যয় হলে এ ডেবিট, নগদান হচ্ছে এখানে ক্রেডিট, যেহেতু টাকা নগদে চলে যাচ্ছে। টাকার কলামে টাকাটা লিখব। আর যেহেতু কারণসহ ব্যাখ্যার মধ্যে আমাদের সমীকরণ পদ্ধতি বলেছে, তাই ক্রয়টা ব্যয়, ব্যয় মানে হচ্ছে ইএক্স অর্থাৎ ই ইকুইটি, ই বৃদ্ধি, আর সম্পদ এ হচ্ছে হ্রাস। তাহলে আমাদের 2 তারিখের কাজটা শেষ, আমরা দাগ দিয়ে ফেলব। এবার আসো 3 তারিখ। 3 তারিখ আমাদেরকে বলেছে ক্রেতার নিকট থেকে 1 লক্ষ টাকার পণ্যের ফরমায়েশ পাওয়া গেল। ক্রেতার থেকে 1 লক্ষ টাকার পণ্য ফরমায়েশ পাওয়া গেছে, বাট এখানে কোনো লেনদেন হয়নি। এটা কেবলমাত্র একটা কথার মধ্যে সীমাবদ্ধ, তাই এটি লেনদেন নয়। লেনদেন নয় বলে আমরা হিসাবের ছকের মধ্যে আনতে পারবো না। তাইলে আসো আমরা গেল ওটা। এরপরে আসবো 4 তারিখের মধ্যে। 4 তারিখে দেখো কি দিয়েছে প্রশ্নে, ফরমায়েশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো। সে ফরমায়েশ দিয়ে গেছে, কিন্তু এখানে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কি হলো, ব্যবসার মধ্যে বিল তৈরি করা হয়ে গেল। বিল তৈরি করা মানে হচ্ছে যে টাকাগুলো এখানে ওদের জন্য পণ্যগুলো রেডি হয়ে গেছে, জাস্ট হস্তান্তরের ব্যাপার মাত্র। তাই আমরা এটা লেনদেনের আওতাভুক্ত করে এখানে ছকের মধ্যে ফেলে দেব। যেহেতু বিল তৈরি করা হলো, এটা কি প্রাপ্য বিল হিসাব। তারিখ হবে 4-এর ঘরে তারিখ দেওয়া, আগে তারিখের ঘরে 4 লিখো, 3টা হবে না। প্রাপ্য বিল হিসাব ডেবিট, প্রাপ্য বিল, বিল প্রস্তুত হয়ে গেছে, সেই জন্য টাকাটা আমরা পাবো। সেই জন্য আমরা দ্যাট মিনস অর্থাৎ প্রতিষ্ঠান পাবে প্রাপ্য বিল হিসাব। লিখো প্রাপ্য বিল হিসাব। আর অন্যদিকে আসবে কি বাবদ, বিক্রয় বাবদ। বিক্রয় করব, মালগুলো আমার রেডি হয়ে গেছে, আমি বিল পাবো, তাহলে এখানে লিখব বিক্রয় হিসাব। প্রাপ্য বিল আর বিক্রয় হিসাব। টাকাটা হচ্ছে দেখো আমার 10,000 টাকা। এখানে আগে ডেবিট লিখে ফেলো, ডেবিট, বিক্রয়, ক্রেডিট। 10,000 টাকা। এদিকেও লিখো 10,000 টাকা। এবার আসো ব্যাখ্যার মধ্যে। প্রাপ্য বিল আমরা জানি যে এটা সম্পদ, তাই না? তাইলে আমরা লিখব সম্পদ। সম্পদ মানি সমীকরণের সংক্ষিপ্ত রূপটা লিখো এ বৃদ্ধি, এ বৃদ্ধি। আবার এদিকে বিক্রয় মানে কি আয়। আয়টা হচ্ছে যে কি, ওই যে আমাদের ই সমান, ইর ফর্মুলাটা মনে রাখো, ওখানে সি প্লাস আর মানে রেভিনিউ, আয় প্লাস চিহ্ন আছে, তাইলে আমরা এখানে লিখব এটা বিক্রয় হিসাব মানে আয়, আয় হিসাব। আয় মানে কি আর রেভিনিউ, এটাও কিন্তু আয় বাবদ বৃদ্ধি পাচ্ছে, আয় বাবদ সম্পত্তিটা বৃদ্ধি পাচ্ছে, তাইলে এখানে বৃদ্ধি লিখে দাও। অর্থাৎ প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকার কলামে উভয় দিকে আমরা 10,000 টাকাটা লিখব। সম্পদে বৃদ্ধি, আয় আর বৃদ্ধি। নাফ। এবার আমরা দাগ দিয়ে দেব। গেল। পরবর্তীতে আছে দেখো
মালিক ব্যবসায়ে অতিরিক্ত মূলধন আনেন। এটা হচ্ছে আমাদের 5 তারিখ। 5 তারিখ লিখো। মূলধন আনলে কি হবে? নগদান হিসাব আর মূলধন হিসাবের মধ্যে সম্পর্ক আসছে, তাই নগদান হিসাবটা আগে লিখো। নগদে পাওয়া যাচ্ছে নগদান হিসাব, আর অন্যদিকে লিখবে মূলধন হিসাব। মূলধন হিসাব। আসো, নগদান হিসাব কি? ডেবিট। ডেবিটের কলামে লিখো ডেবিট, আর অবলিক ক্রেডিট আছে তাই এখানে ক্রেডিট লিখে ফেলবো। ক্রেডিট। টাকার পরিমাণটা প্রশ্নে আসো। টাকার পরিমাণ আছে অতিরিক্ত মূলধনের 90,000 টাকা, তাইলে আমরা এখানে 90,000 টাকাটা লিখে ফেলতে পারি। 90,000 টাকা। এবার কারণে আসো। কারণে নগদান হচ্ছে সম্পদ এ প্লাস হবে, তাইলে সম্পদ লিখে ফেলো। নগদান মানে সম্পদ। সম্পদ হিসাব, সম্পদের সংক্ষিপ্ত রূপ এ বৃদ্ধি। বৃদ্ধি। অন্যদিকে মূলধন। মূলধন হচ্ছে কি? ক্রেডিট। ক্রেডিট হলে এটাকে আমরা কিসের মধ্যে ফেলবো? ইকুইটি। ইকুইটির মধ্যে আছে না সি প্লাস আর মাইনাস ই মাইনাস সি প্লাস আর ই মাইনাস ডি, তাইলে ওখানে মূলধনটা পড়েছে, তাইলে আমরা লিখব সম্পদ মূলধন হিসাব ক্রেডিট। এখানে লিখব মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি। বুঝাই দিচ্ছি। মালিক ব্যবসায়ে অতিরিক্ত মূলধন আনয়ন করেন। নগদান হিসাব ডেবিট, মূলধন নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব হচ্ছে সম্পদ, তাই সম্পদ বৃদ্ধি, আর মূলধন হিসাব হচ্ছে ইকুইটির ইতে পড়েছে, সেটা মালিকানা সত্ত্ব, তাই আমি মালিকানা সত্ত্বের ইতে লিখেছি ই বৃদ্ধি। ই বৃদ্ধি। সিটা ওই ওখানেই গেছে, সি প্লাস আর মাইনাস ও প্লাস আছে সি, সেই জন্য ওখানে আমরা মালিকানা সত্ত্বের মধ্যে ফেলেছি মালিকানা সত্ত্ব বৃদ্ধি। এবার আমরা দাগ দিয়ে ফেলবো। এবার আসো পরবর্তী আরেকটা আছে, বাকিতে পাওনা বাবদ 1 লক্ষ টাকা নগদে পাওয়া গেল। তারিখ হচ্ছে 6 তারিখ। 6 তারিখ দেব। বাকিতে পাচ্ছি, সেখানে তারা আমাকে 1 লক্ষ টাকা দিচ্ছে নগদে, তাইলে সেটা আমরা নগদে যেহেতু পাচ্ছি নগদান হিসাব ডেবিট লিখো। নগদান হিসাব লিখো এখানে। আর তার সাথে কিসের সম্পর্ক? বাকিতে হলে দেনাদার। দেনাদার থেকে আমরা পাচ্ছি, দেনাদার আমাদেরকে দিচ্ছে, তাইলে এখানে লিখবে দেনাদার হিসাব। দেনাদার হিসাব। নগদান হিসাব ডেবিটের কলামে আসো, পাশে লিখে ফেলো ডেবিট। দেনাদারের পাশাপাশি ও কলামের মধ্যে পরবর্তী কলামের মধ্যে লিখে ফেলো ক্রেডিট। টাকাটা হচ্ছে আমার 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা আমরা পাচ্ছি। 1 লক্ষ টাকা লিখলে নগদান হিসাব কি? সম্পদ, তাইলে সম্পদ হিসাব। সম্পদ হিসাব লিখো। সম্পদের সংক্ষিপ্ত রূপ এ। এ বৃদ্ধি। এ বৃদ্ধি। নেক্সট এসে দেখো দেনাদার। দেনাদারও কিন্তু সম্পদ, কিন্তু দেনাদারটা এখানে ক্রেডিটে চলে গেছে, তাইলে আমরা লিখবো যেহেতু ক্রেডিটে চলে গেছে সেটা কি? হ্রাস। তাহলে এখানে লিখো সম্পদ হ্রাস। কুইটি 6 তারিখেরটা আবার বুঝিয়ে দিচ্ছি, আর একটু খেয়াল করো। বাকিতে পাওনা বাবদ 1 লক্ষ টাকা পাওয়া গেল। আমরা পাচ্ছি যে তার থেকে আরও অনেক টাকা পাবো, কিন্তু আমরা পাচ্ছি যে 1 লক্ষ টাকা। কার কাছ থেকে? দেনাদারের কাছ থেকে। তাইলে নগদান হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। টাকাটা সেম আসবে। এদিকে নগদান হিসাব যেহেতু সম্পদ এটা বৃদ্ধি পাচ্ছে, আবার অন্যদিকে দেনাদার হিসাবটা সম্পদটা হ্রাস পাচ্ছে। আমরা আজকে
6টা হিসাব, মোট আমার 6টা হিসাব আছে, সেখানে একটা যেহেতু ফার্মায় পাওয়া গেছে হয় নাই, তাই মোট 5টা লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় সমীকরণ পদ্ধতিতে নির্ণয় করেছি। এখানে আমরা 5টা হিসাব পেয়েছি। আজকে এতটুকু, আগামীকাল ইনশাল্লাহ তোমাদের সাথে আর একটা পাঠ নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।